এই ভিডিওটি থাইল্যান্ড ব্লগ পার্ট 3 এন্ড ফিফির সেকেন্ড ডেতে আমরা কি করেছিলাম তার সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইয়াস টিনি ওয়ার্ল্ড। সো আপনারা সবাই জানেন, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা সবাই জানেন যে এই মাছটা আমি কোত্থেকে পেয়েছি। আর এই মাছটা আমি সারা রাত আমার রুমে এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি ফার্স্টে মাছটাকে আবার সমুদ্রে ছেড়ে দিব। তো সকাল সকাল আমরা একবার রেডি হয়েই বের হয়ে গেলাম, কারণ আমাদের সারাদিনে আজকে অনেক অ্যাক্টিভিটিস ছিল। এখানকার পানি এত স্বচ্ছ যে মাছের ঝাঁকগুলো পুরো স্পষ্ট ভাবে দেখা যায়। সো আমরা এখানে এসে মাছের একটা ঝাঁকের সাথেই এই মাছটাকেও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে মাছটা তার সঙ্গীদের পেয়ে তো মহা খুশি। তোমাকে মানে হট ডগ দেবে, তুমি সেটা ভালো লাগতেছে না, তুমি পরোটা বাজি খুঁজতেছো। মানে এইখানে এসো, থাইল্যান্ডে এসো, তুমি পরোটা বাজি খুঁজতেছো না? বুঝতে হবে না ভাই, ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট খাবার। তো ডিফারেন্ট খাবার ডিফারেন্টই তো দিচ্ছে, এক নাকি ডিফারেন্টই তো দিচ্ছে না, আপনাকে। ডিফারেন্টই তো দিচ্ছে, তোমাকে তো হট ডগ দিচ্ছে। হট আর ডগ, গরম কুত্তা। অন্য দেশে আসলে তুমি অন্যরকম খাবার খাবা না? খাবা না? গরম গরম কুত্তা খাবা। গরম গরম কুত্তা। এই যে বাঙালিরা সবসময় বলে লেট, আমরাই সবার ফার্স্ট। ওই ম্যাকডোনাল্ডস কোনো মানুষই আমি দেখতেছি না। হ্যাঁ, সেটা 13 বাজে। ওই যে আছে 2-3 জন আছে। দুই তিনজন তো কোনার বাইরে, আমাদের সাথে কি 2-3 জন আছে, আরো বেশি মানুষ আছে। তারপর ম্যাকডোনাল্ডস মিটিং পয়েন্ট আরো বেশি, ঠিক না? সবার মিট পয়েন্ট হচ্ছে ম্যাকডোনাল্ডস। তো তখন বাজে ভোর 6:30। আর এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমরা ওই দিন যাচ্ছিলাম মায়াবে সহ আরো 2-3টা স্পটে, যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। যাওয়ার সাথে সাথেই আমরা 4 জন এন্ট্রি করে নিলাম। আর এন্ট্রি করার সাথে সাথে আমাদেরকে একটা ব্যাচ প্রোভাইড করা হলো, যেটা আমাদেরকে ব্রেসলেটের মতো হাতে পড়তে হবে। And you guys, coffee or tea? How many sugar? Two sugar. कैसे रुपए? Can you please give me one more sugar? And how many sugar? Let me know, guys. In the same time. Okay. Thank you. This is for you guys. And please move, guys. We have chair for you. এই কফিটাও কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। আর এখন আমি আপনাদেরকে যেতে যেতে এই প্যাকেজের পুরো ইনফরমেশনটা দিব। আর ওই তো সামনে আমাদের বোর্ড দেখা যাচ্ছে, আজকে এই বোর্ড দিয়ে হচ্ছে আমাদের পুরো ট্রিপটা হবে। আর বোর্ড দেখেই তো আমরা 4 জন মহা খুশি। আর বোর্ডে ওঠার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে জুতা হ্যান্ডওভার করতে হবে ওদের কাছে। আর এই পুরো ট্রিপের মধ্যে আপনারা আর জুতা পাবেন না। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে জুতার কোনো প্রয়োজনও নেই। You have that trip altogether. We have like 4 different stops right today. We will be to the Pipile Islands, the Samaya Bay. Yeah. Mình đang thảo. Mình đang lau phòng với thảo. So where we go, what we do, we will let you know when we arrive there, okay? Okay. If I tell you, you don't remember, you can ask me, what's the next? What we do, where we go, all day, all the time. So we got drinking water there, right in the cooler. Anytime you want, you can have some. And the toilet, and here, left side. Make sure, right, after you use toilet, you don't leave everything inside the toilet bowl. You have to show a pump up and down, right, do more time. Until that thing is gone, right? Yeah. Okay. Keep clean for next people use it. Okay. And when the boat running out there, we not walk around. This is the boat, right? It's not shopping mall. Safety first. Save your life. Save my job. Okay. Okay. Thank you. Anyone see sick? সো আমাদের আজকের ট্রিপের গাইড ছিল হচ্ছে উনি। আর ট্রিপটা শুরু করার আগে উনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছিল। এই ট্রিপে আমরা টোটাল 5টা স্পট ঘুরবো। আর আজকের আমাদের এই প্যাকেজটা টোটাল পড়েছিল পার পারসন 850 বাত। আর এই প্যাকেজের মধ্যে ছিল আমাদের স্ন্যাক্স, আনলিমিটেড সফট ড্রিঙ্কস, ওয়াটার। আর আমরা স্নর্কলিংও কিন্তু এই প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছি। এখন আমরা ফার্স্টেই যাচ্ছি মায়াবেতে। আর এই মায়াবেতে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়াবেতে। আর ও মাই গড, এত সুন্দর পানির কালারটা আপনারা জাস্ট দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই দেখে শেষ করার মতো নয়। এই তো আমাদেরকে নামিয়ে দিল। এখন আমরা একটা পার্কের মধ্যে দিয়ে হেঁটে মায়াবে বিচে যাব। আমার তো মনে হচ্ছিল আমার এখনই ঘুমটা ভেঙে যাবে আর আমি স্বপ্নের রাজ্য থেকে বেরিয়ে যাব। মানে আশপাশটা আসলেই পুরো স্বপ্নের রাজ্যের মতো লাগছিল। প্রকৃতির উপর প্রভাব না ফেলে কিভাবে উপভোগ করা যায় সেটা ওদের থেকে আমাদের অনেকটা শেখার বাকি। আর এই বিচে জুতা নিয়ে কেন আসতে দেয়া হয় না জানেন? যেন বিচটা নষ্ট না হয়। আর এই দানব দানব পাহাড়ের মাঝপথ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মায়াবী বিচে।
এই তো আমরা মায়াবেতে চলে এসেছি, আর মায়াবেতে যাওয়ার সাথে সাথে আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার না, শুধু আপনারা গেলে আপনাদের কলিজাও ঠান্ডা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। আমি তো গিয়েই কতগুলো পিকচার তুলে নিলাম আর রিলস বানিয়ে নিলাম। মায়াবে বিচে কিন্তু পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি চাইলে হাঁটু পর্যন্ত পা ভেজাতে পারবেন, কিন্তু এর বেশি নেমে ডুবাডুবি করতে পারবেন না। আমরা সকাল থেকেই দেখছিলাম আকাশটা একটু মেঘলা, বাট মায়াবেতে যাওয়ার পরে যেরকম ঝুম বৃষ্টি নামবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। কি ভাবছেন বৃষ্টির কারণে আমাদের অসুবিধা হয়ে গেল? মোটেও না, বৃষ্টির কারণে মায়াবের সৌন্দর্য আরো 4 ডবল বেড়ে গিয়েছিল। আর এই বৃষ্টি আসলেই যে আপনি ভিজে যাবেন ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আশেপাশে কোনো ছাউনি না থাকলেও পাহাড়গুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কোনো রোদ বা বৃষ্টিতে আপনি পাহাড়ের নিচে গিয়ে আশ্রয় নিতে পারবেন। এই বৃষ্টি ভেজা মায়াবের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গিয়েছিল আমরা টেরই পাইনি। একটা পর্যায়ে আমরা তো টেনশনেই পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বোর্ড বুঝি আমরা মিস করে ফেললাম। তো এই তো আমরা দৌড়াদৌড়ি করে সার্থক, আমরা বোট মিস করিনি। আর এই তো আমরা চলে আসলাম সেকেন্ড স্পটে। আর এই জায়গাটা অনেক বেশি শান্ত, কোনো ঢেউ নেই। আর এখানে এসে হচ্ছে বোট থামিয়ে রাখে আর সবাই হচ্ছে যে যার মতো সুইমিং করে। একটা যদিও নির্দিষ্ট জায়গার মধ্যে সবাইকে সুইমিং করতে হয়। এই তো আদনানও লাইফ জ্যাকেট পরে সুইমিং করার জন্য প্রস্তুত, যদিও সে সুইমিং পারে না, এই জন্য সে লাইফ জ্যাকেট পরে নিয়েছে। লাইফ জ্যাকেট আছে তো? গুড জাম্প। আদনানও নামতে একটু ভয় পাচ্ছিল, আর নামার সাথে সাথেই ও কতগুলো লবণাক্ত পানি খেয়ে ফেলছে। সুইমিং না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামতে হবে, কারণ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিপদ টেনে আনা যাবে না। সাঁতার না পারা সত্ত্বেও আদনান লাইফ জ্যাকেট পরে নেমেছে, আর আমি তো সাঁতার জানা সত্ত্বেও নামতে ভয় পাচ্ছিলাম, কারণ আমার এত চারপাশে থই থই পানি দেখলে একটু কেমন কেমন যেন ভয় লাগে। তো আমি চুপ করে বসে বসে এখানে ওদের ডুবাডুবি দেখছিলাম আর প্রকৃতির ফিল নিচ্ছিলাম। আর যারা ভাবছেন যে এত ডুবাডুবি করার পর কি সারাক্ষণ ভিজা শরীরে থাকতে হবে, মোটেও না। বোটের মধ্যে কিন্তু ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে, কেউ চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন এরপর আমরা যেখানে যাব সেখানে কিন্তু স্নর্কেলিং করায়, আর এর জন্য কিন্তু ওরা 3 জনই খুব এক্সাইটেড ছিল উইদাউট মি। যেহেতু আমি আগে থেকেই ভেবে গিয়েছিলাম যে আমি পানিতে নামবই না, সো আমি সেরকম কোনো প্রিপারেশন নিয়েও যাইনি। আপনারা চিনবেন একজন আরেকজনকে? সাঁতার পারে না, জ্যাকেট ছাড়া নামে। তো আদনান, অরিনাপ্পু আর তামিম ভাই নামলো। নামার পরে তোরা আমাকে খুব ডাকাডাকি করছে যে এখানে যদি আমি না নামি তাহলে নাকি অনেক কিছু মিস করব। সো ফাইনালি আমি ওদের সাথে নেমেই পড়লাম উইদাউট প্রিপারেশন। আর প্রিপারেশন মিন্স আমি সুইমিং করার মতো কোনো ড্রেস নিয়ে যাইনি, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এই ধরনের ড্রেস পানিতে নামার পরে অনেক বেশি ভারী হয়ে যায়। আর এই তো আমি নামার সাথে সাথে ওই গাইডটাকে একটা ঠুয়া মেরে দিলাম। খালি ঠুয়া পর্যন্ত সীমাবদ্ধ না, একটু পরে দেখেন লোকটার চোখের মধ্যে একটা গুতা মেরে দিলাম। আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না। চোখের মধ্যে মুখের মধ্যে যেটা লাগাই রাখছে এটার সাথে অ্যাডজাস্ট হতে আমার কিছুক্ষণ টাইম লেগেছিল। আর দেখেন এখানে আমি একদম পুরো মনের সুখে উল্টা হয়ে পুরো সামুদ্রিক পানিগুলো গড় গড় করে খেয়ে ফেললাম। আর কি যে একটা বাজে অবস্থা ছিল। ওকে ওকে কিসে নাক দিয়ে নিলে ভিতরে যাবে। তো এটার হাবভাব বুঝতে আমার একটু সময় লেগেছিল, আর হাবভাব বোঝার পরে তো আমি মহা খুশি। পাইপের মাথাটা মেনলি পানির উপরে থাকতে হবে, আর যদি পানির নিচে চলে যায় তাহলে মুখ দিয়ে পানি চলে যাবে, কারণ যেহেতু নাক বন্ধ মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগছে। এরপরে আমাকে আর কে ঠেকায়, কই আদনান কই কে, তার কোনো তালবাহানা আমার নেই। আমি তো নিজের মতো করে ভাসছি আর সমুদ্রের নিচে মাছগুলো দেখে যাচ্ছি। এই কালারফুল মাছগুলো সবসময় অ্যাকুয়ারিয়ামে দেখে আসতাম, বাট এভাবেও যে সামনাসামনি সমুদ্রে নেমে দেখতে পারবো তা কখনো চিন্তাও করিনি। আমরা ঘন্টাখানেকের মতো স্নর্কেলিং করেছিলাম, আর এতটুকু সময়ের মধ্যে আমাদের 1 সেকেন্ডের জন্য বোরিং লাগেনি। প্রথম দিকে একটু ভয় লাগলো, পরবর্তীতে ভয়টা কাটার পর আমার একদম এখান থেকে আসতে ইচ্ছে করছিল না। এই জায়গাটায় পানির উচ্চতা খুব বেশি ছিল না, যার কারণে পানির নিচে শৈবালগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আর পানি যে কতটা স্বচ্ছ তা তো আপনারা বুঝতেই পারছেন। এত ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে, কিন্তু একটা মাছও আপনার বডির সাথে টাচ করবে না। পানির নিচের জগৎটাও যে এত সুন্দর হতে পারে তা এখানে না গেলে আমি জানতেই পারতাম না। আপনারা যারা ফুকেটে আর ফিফিতে যাবেন তারা পানির নিচে
বিচের এই বৈচিত্র্যময় সৌন্দর্য কখনোই মিস করবেন না। আল্লাহ তাআলা নিখুঁত সৃষ্টির কথা আমরা সবাই জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আপনি যত বেশি এক্সপ্লোর করবেন এর সত্যতার গভীরতা আপনাকে তত বেশি ফিল করাবে। আমি কিন্তু এখানে অরিজিনাল সাউন্ড কাট করে দিইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল আপনারা যদি অরিজিনাল সাউন্ডের সাথে ভিডিওটি দেখেন তাহলে আপনারা আরো বেশি ফিলটা পাবেন। আর ওই দিনের ওয়েদারটা কিন্তু আমাদের ট্রিপের জন্য একদম পারফেক্ট ছিল। আমরা যখন মায়াবেতে ছিলাম তখন কিন্তু বৃষ্টিও হয়েছিল, আর যখন স্নরকেলিং করলাম তখন কিন্তু পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, মানে সব মিলিয়ে একদম পুরো পারফেক্ট ছিল। আর যেহেতু সমুদ্রের পানি লবণাক্ত আর তার মধ্যে যদি প্রচুর পরিমাণে রোদ বা গরম থাকতো তাহলে এই ট্রিপটা পুরো একটা জঘন্যতম হয়ে যেত। এই তো 1 ঘন্টা স্নরকেলিং করার পরে আমাদের অবস্থা এরকম বেহাল ছিল। তারপরে আমাদেরকে এত সুন্দর কাটিং করা আনারস খেতে দেওয়া হলো। তারপর আমাদেরকে এই স্পটটা সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এটার হিস্টোরি বলছিল, বাট এটার হিস্টোরিটা অনেক বড়, এখন আপনাদেরকে এই শর্ট ভিডিওতে আমি বলতে পারবো না। তারপর আমরা এখান থেকে চলে গেলাম মানকি বেতে। আর এইখানে পাহাড়ের কালারের সাথে বানরের কালার পুরো ম্যাচিং ছিল। আমি তো ফার্স্টে চোখেই দেখতে পারছিলাম না যে কোনটা বানর কোনটা কি। পরে বানরগুলো যখন ডালের উপর এসে বসছিল তখন বুঝতে পারছিলাম। আর এরপরে যখন একটু খুব ভালো মতো দেখছিলাম তখন দেখি যে পাহাড়ের মাঝে মাঝে বানরগুলো বসে আছে। কিছুক্ষণ পরে আমাদের বোট থেকে বানরগুলোকে খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল, ওরা ক্যাচ ধরে খাচ্ছিল। তো এই তো বানরগুলোর সাথে বান্দরামি করতে করতে আমাদের ওই দিনের ট্রিপ শেষ হলো। তো আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা আরেকটা হোটেলে চেক ইন করবো। আর এই তো হোটেল চেক ইন করার জন্য আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে দেখলাম এত সুন্দর ফ্রেশ ডাব বরফের মধ্যে ডুবানো। ওরা এভাবে বরফের মধ্যে ডাব ডুবিয়ে রাখে, কারণ হচ্ছে ডাবের পানিটা যেন ঠান্ডা থাকে এর জন্য। আর ডাবের প্রাইস কিন্তু ছিল 80 বাত করে, আর 80 বাত মানে বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার উপরে। আর এই তো আমরা আমাদের ফিফি সেকেন্ড হোটেলে চলে আসলাম, আর হোটেলটির নাম ছিল ফিফি নাইস বিচ হোটেল। এই হোটেলটা অনেক সুন্দর ছিল। আর আমরা ফিফিতে যেহেতু 2 দিনই ছিলাম, সো 2 দিন আমরা 2টা হোটেলে ছিলাম। আর এই হোটেলটার আমাদের পার নাইট প্রাইস পড়েছিল হচ্ছে 3500 টাকা। আমাদের বাংলাদেশের তুলনায় কিন্তু এখানকার হোটেলের কস্ট অনেক বেশি কম। আর আপনি যদি একটু বুঝে শুনে বুকিং দিতে পারেন তাহলে আপনি 2000, 2500, 3000-এর মধ্যে অনেক ভালো ভালো হোটেলে থাকতে পারবেন। বাট আমার কাছে এই হোটেলের একটা জিনিস খারাপ লেগেছে, তা হচ্ছে ওয়াশরুমের ডোরে কোনো লক সিস্টেম ছিল না। বাট এটা কেন ছিল না আই ডোন্ট নো, জিনিসটা খুবই বিচ্ছিরি একটা ব্যাপার ছিল। হোটেলের আউটলুক সুন্দর থাকলেও হোটেলের সার্ভিস আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। কিন্তু এই রুমের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই কর্নারটা এত বেশি ভালো লেগেছিল আমার, বিশেষ করে বাইরের ওই ইয়েলো কালার ফ্লাওয়ার গুলো সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দিয়েছিল। এই তো হোটেলে চেক ইন করার পরে আমরা 4 জনে চলে গেলাম লাঞ্চ করার জন্য। আর আমাদের 4 জনেরই এত বেশি ক্ষুধা পেয়েছিল যা বলার বাহিরে, কারণ আমরা সারাদিন এত বেশি অ্যাক্টিভিটিস করেছি, পানির মধ্যে এত থেকেছি যে আমাদের অনেক এনার্জি লস হয়েছিল। ওরা 3 জনই রাইস আইটেম নিয়েছিল, আর আমি খুব ভাব নিয়ে একটা রামেন অর্ডার করেছিলাম, বাট এত বেশি বিশ্রী ছিল বলার বাহিরে। আমরা তাড়াহুড়া করে লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম পুরো ফিফি এক্সপ্লোর করার জন্য। আর ওই দিনই ছিল আমাদের ফিফিতে শেষ দিন। আর আমি আগেই বলেছিলাম যে ফিফিটা খুব ছোট একটা দ্বীপ, পুরোটাই হেঁটে এক্সপ্লোর করা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে ফিফির লোকাল এরিয়াতে চলে গিয়েছিলাম। আমি ওপরতে নিয়েছিলাম। ডাক দিল কি? দেশি মুরগি না ফার্মের মুরগি? দেশি মুরগি। ও জানতাম না। কই উঠাইতেছেন ভাই? হরণ হয়ে গেছি তো। এগুলো লোকাল এরিয়া তাই না? ও আমরা তো পাহাড় উঠে গেছি। ও ভালো লাগছে। এটা কি? দেখো খাও। কিসের খাল আবার? নীল কালার কেন এমন খাল?
দাঁড়ান 1 মিনিট। আমাদের হোটেলের সামনে প্রাইভেট বিচ ছিল, সো আমরা সারাদিন ঘুরে টুরে টায়ার্ড হয়ে বিচের পার 4 জন অনেক জমিয়ে আড্ডা দিয়েছিলাম। মানে এত মজা করে আমরা আড্ডা দিয়েছিলাম যেটা আমি সারা জীবনেও ভুলবো না। তারপরে এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও, আর আমরা সকালবেলা হচ্ছে ফুকেটের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারের অবস্থা খুব খারাপ, পুরো বৃষ্টি। আর বৃষ্টি যতই হোক আমাদের তো আজকে ব্যাক করতেই হবে, কারণ যেহেতু আমাদের শিপের রিটার্ন টিকিট কাটা ছিল। আর শুধু যে বৃষ্টি ছিল ব্যাপারটা মোটেও এরকম না, যেমন সমুদ্রে উত্তাল ছিল তেমন বৃষ্টিও ছিল। মানে সব মিলিয়ে ওয়েদারটার অবস্থা ওই দিন প্রচন্ড খারাপ ছিল। শিপের 2 তলা 3 তলা ছিল পুরো ওপেন, বাট একদম নিচের ফ্লোরটা কিন্তু গ্লাস করা ছিল, সো আমরা চাইলে নিচে গিয়ে বসতে পারতাম। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে বৃষ্টির মধ্যে আমরা একটা নাইস এক্সপিরিয়েন্স নিব, বাট এক্সপিরিয়েন্স নিতে যেয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমরা একদম সবাই ভিজে পুরো চুপচুপা হয়ে গিয়েছিলাম। আর শিপটা এত বেশি দুল ছিল, মানে এপাশ ওপাশ করছিল। একটা পর্যায়ে গিয়ে তো আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু মানে কাউকে বোঝাচ্ছিলাম না, কারণ আশেপাশে যখন দেখছিলাম চারপাশে কিচ্ছু নেই, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। আর ঢেউগুলো এমন ভাবে শিপের সাথে এসে বাড়ি খাচ্ছিল যে একদম ঢেউয়ের পানি উঠে শিপের উপর পর্যন্ত চলে আসছিল। বাট আমি সাজেস্ট করব যারা ফুকেট থেকে ফিফি কিংবা ফিফি থেকে ফুকেট ট্রাভেল করতে চান, তাদের কারো যদি হার্টের প্রবলেম থাকে কিংবা বেবি নিয়ে ট্রাভেল করতে চান, তারা একটু ওয়েদারটা বুঝে শুনে ট্রাভেল করবেন, কারণ এই সিচুয়েশনটা ট্রাভেল না করাটাই বেটার। তো এই ছিল আমাদের ফিফি থেকে ফুকেট যাওয়ার নাইস একটা এক্সপিরিয়েন্স, যদিও অনেক ভয়ানক ছিল, বাট আমরা অনেক এনজয় করেছি। আর এখন আমরা ব্যাক করছি আবার ফুকেটে। ফুকেটে যাওয়ার পর কিন্তু আমরা অনেক সুন্দর একটা হোটেলে থাকবো অ্যান্ড অনেক অনেক ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো আর কোথায় থেকেছি তা সবকিছু আপনারা আমার পার্ট 4-এ দেখতে পারবেন। এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর নিজেরাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।